ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে দয়সিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের আজ 258তম পর্ব। প্রত্যেকের একটা চিন্তা, নিজেদের জীবন যখন এগিয়ে যায়, ভাবি কালকে, যেহেতু চোখে দেখা যায় না, তখন একটা চিন্তা ভাবনা মানুষকে মাঝে মধ্যে ভাবায় যে এর শেষ কোথায় বা আমরা কোথায় গিয়ে পৌঁছাবো। অতীতটা যেমন দেখে ফেলেছি, বর্তমানটাকে দেখছি, ভবিষ্যৎটাকে ভাবতে পারি কেবল। নিবেদিতার ভারত দর্শনে আমরা জানি না এরপরে কতগুলি পর্ব আপনাদের সামনে উপস্থিত হতে চলেছে বা হবে। এগুলি এক একটি চিন্তার মধ্যে নিবেদিতার ভারতবর্ষে এসে ভারতীয়ত্ব হওয়ার যে প্রয়াস, তার সাথে সাথে ভারতীয়দেরকেও অতি ভারতীয় করা বা তাদের ভুলে থাকা ভারতীয়ত্ব বোধকে জাগিয়ে দেয়া, এটা নিবেদিতার জীবনের সবচেয়ে বড় অবদান ভারতবর্ষের মানুষের কাছে। আমরা ভারতীয়রা সবগুলোকেই স্বাভাবিকভাবে নিই এবং এগুলোই আমাদের জীবনের, আমাদের ভারতীয়দের কাছে যেগুলো সর্বদা আমরা পেয়ে থাকি, উপভোগ করি, বা যেগুলোকে আমরা অচিরেই পেয়ে যাই, ভাবি এগুলোই স্বাভাবিক। কিন্তু অন্য দেশের অন্য মানুষের ক্ষেত্রে সেগুলো এত সহজ নয়। নিবেদিতা ভারতবর্ষের আধ্যাত্মিকতা, ভারতবর্ষের মানুষের ঈশ্বর চিন্তা, ভারতবর্ষের মানুষের পবিত্র থাকা, ভারতবর্ষের মানুষের ভারতীয়ত্ব বোধে বসুদৈব কুটুম্বকমভাবে অতিথিকে বরণ করে নিয়ে, অতিথি যে তিথি না মেনে এসে তার কাছে খাদ্য এবং সমস্ত সেবা পাওয়ার জন্য তাকে কোনো কষ্ট করতে হয় না। সে অটোমেটিক্যালি, যে কোনো মানুষ অতিথি হয়ে আসলে জানা অজানা ভারতবর্ষের মানুষের কাছে তারা সর্বদাই এক নতুনত্বের কিছু সন্ধান দেয় না। এগুলো স্বাভাবিক। অতিথি সেবা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষকে মানুষের দুঃখে তার দুঃখে নিজে দুঃখ অনুভব করা, তার সুখে সুখ অনুভব করা, এগুলো ভারতীয় সংস্কৃতির মজ্জাগত এক একটি চিন্তা। নিবেদিতা স্বামীজির দ্বারা আহূত হয়ে এ দেশের যে সমস্ত চিন্তাগুলিকে তিনি নিজে রপ্ত করেছিলেন এবং ভারতবর্ষের প্রকৃত ভারতীয় হওয়ার জন্য নতজানু হয়ে ভারত মাতার কাছে তার আবেদন ছিল, আমাকে ভারতীয় করে দাও। তোমার দুঃখ, দৈন্যতা, তোমার সুখ এবং ঐশ্বর্য সব তুমি আমায় অকৃপণভাবে দেখিয়েছ। তোমার হৃদয়ের দুয়ারটি খুলে সেগুলোর সন্ধান দিয়েছ। আমি কত ভাগ্যবান। আমার প্রতি তোমার নিজের সন্তানের মতোই যে কৃপা তুমি আমাকে দর্শন দিয়েছ, সেই কৃপায় আমি ধন্য হয়েছি। এবং তুমি কৃপা করে আমাকে ভারতবাসীর তোমার এক সন্তান রূপেই গ্রহণ করেছ এবং তোমার কোলে আশ্রয় দিয়েছ, ঠাঁই দিয়েছ এবং আমার অভারতীয় বোধটাকে ভারতীয় করার জন্য লালন পালন করেছ। এই যে নিবেদিতার চিন্তা, এটা আমাদের প্রত্যেককে ভাবায় কিনা জানি না, তবে আমার অন্তত নিবেদিতার শিক্ষায়, নিবেদিতার আদর্শে, নিবেদিতার বিশ্বাসে
নিবেদিতার রচনার মধ্যে যখন প্রবেশ করি তখন আমাকে অন্তত ভাবায় যে নিবেদিতা শুধু একটি পাশ্চাত্য থেকে আগত কোনো গুরুর আদর্শে দীক্ষিত হয়ে গুরুর দেশকে ভালোবেসে বা গুরুর চিন্তায় এ দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে এ দেশের মাটিকেই তার শেষ সম্বল হিসাবে আঁকড়ে ধরে সেখানে চিরস্থায়ী হয়ে গিয়ে বা চির অবস্থান, এটি কিন্তু শুধু স্বাভাবিক নয়, এটা যুগ যুগের সাধনার ফল হতে পারে। স্বামী বিবেকানন্দ যে সন্ধানটি পেয়েছিলেন তার মধ্যে, তাই তিনি তাকে এদেশে নিয়ে চলে এসেছিলেন। আসতে তাকে অনুরোধ করেছিলেন। তিনি জানতেন অন্য সত্তার থেকে এ সত্তা ভারতীয় সত্তা, এ ভারতবর্ষ সম্পর্কে বুঝবে, ভারতবর্ষ সম্পর্কে জানবে, নিজের মধ্যে সেই অন্তর্নিহিত শক্তিটির তিনি বিকাশ ঘটাতে পারবেন ভারতীয়ত্ব বোধে। সেটাই তিনি করেছিলেন। আসলে নিবেদিতাকে নিয়ে অনেক রচনা লেখা যেতে পারে, অনেক ভাষা ইউজ করা যেতে পারে, কিন্তু নিবেদিতার অন্তরে প্রবেশ করা বড় কঠিন। যত নিবেদিতাকে নিয়ে চর্চা করবে, যত নিবেদিতাকে নিয়ে পড়াশোনা করা যাবে, যত নিবেদিতার চিন্তাগুলিকে নিজের মনের মধ্যে একটু একটু করে গ্রহণ করার চেষ্টা করা যাবে, দেখা যাবে নিবেদিতা কোনো অংশে এক অতি সাচ্চা ভারতীয়র থেকে কোনো অংশে তার হৃদয়াবত্তা, তার মানবিকতা, তার ভালো গুণগুলির ভারতীয়দের মধ্যে যা থাকা উচিত, মানুষ হিসাবে যা থাকা উচিত নিবেদিতার মধ্যে, সেগুলি সর্বত্র সমানভাবে বিরাজ করেছিল। এদেশে এসেছিলেন শুধু এদেশের মেয়েদের আপগ্রেড করা নয়, নিজেও আপগ্রেড হওয়া। নিজে সেটা তিল তিল করে অনুভব করেছেন। শারদানন্দজিকে বলেছেন এদেশের মেয়েদের এত সাম্রাজ্য, তারা অন্তরে পবিত্রতা, সংযম, সেবা এবং তাদের চরিত্রের দিক দিয়ে তারা সতীত্ব, সেগুলি ভারতবর্ষের মধ্যে যেগুলি মেয়েদের মধ্যে চির শ্রদ্ধার যোগ্য, নিবেদিতা তারপরও আমাকে এদেশে এসে শিক্ষা দেয়া, ইংরেজি শিক্ষায় শিক্ষিত নয়, ভারতীয় শিক্ষায় শিক্ষিত করা, স্বামীজি সেগুলি বারবার বুঝিয়ে দিয়েছিলেন। তা সত্ত্বেও নিবেদিতা ভাবছেন যে তারা তো সব দিক দিয়ে সমৃদ্ধ হয়েই রয়েছে, আমার মতো একটি মেয়েকে তাদের পাশে থেকে তাদেরকে সাহায্য করা কীভাবে তিনি কল্পনা করলেন স্বামীজি? নিবেদিতা বুঝতেও পারেননি, কিন্তু পরে অনুভব করেছিলেন আসলে এই মেয়েদের কাছে থেকে, এই মেয়েদের সাথে বসবাস করে, এই নারী জাতির ভারতবর্ষের কাছে এসে নিজেও অনেক সমৃদ্ধ হওয়া যায়। নিজেও প্রকৃত ভারতীয় এক নারী না হলেও প্রকৃত নারীত্ব এই ভারতবর্ষে মেয়েদের কাছে এসে অনুভব করা যায়, উপলব্ধি করা যায় এবং নিজেকে সমৃদ্ধ করা যায়। নিবেদিতা প্রথমের দিকে এসেই এদেশে শিক্ষার জন্য যেসব চিন্তাগুলি তিনি ভেবে রেখেছিলেন এবং শুরু করেছিলেন তাদের পাশে থাকার, এসে দেখছেন এগুলো সকলেই তারা অলরেডি এর দ্বারা সমৃদ্ধ হয়ে রয়েছে। স্বামীজি তাকে বারবার বলেছেন গুরুগুরি করতে নয়, এদেশের দেশীয় ভাবনায় প্রাচ্যের ভাবধারার সঙ্গে প্রতীচ্যের কর্মধারার মিলন ঘটাতে স্বয়ং গড়ে তুলেছিলেন স্বামীজি এই মানসকন্যাকে। আসলে প্রথম যখন নিবেদিতা এখানে আসলেন, ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহিনীর প্রয়োজন স্বামীজি বলছেন। একটু একটু করে পরিস্ফুট হলো সেই প্রয়োজন এদেশের নারীকে শিক্ষিত করে তোলার জন্যেই, নাকি তাকেও প্রকৃত নারী হওয়ার জন্য। প্রথমে বিস্মিত না হয়ে পারা যায় না। তার কাছে ভারতীয় নারীর আদর্শ শ্রী শ্রী মা, যিনি মহাকালী পাঠশালায়
বালিকাদের শিক্ষাদানের পদ্ধতি দেখে মুগ্ধ হন। সেই স্বামীজি অনুভব করেন ভারতীয় নারী সমাজের জন্য প্রয়োজন মার্গারেট নোবেলের মতো এক নারীর। তবে কি তিনি আমেরিকায় দেখা আকাশের পক্ষীর মতো স্বাধীন মহিলাদের আদলেই গড়তে চেয়েছিলেন এদেশের নারীদের? কিন্তু পরে বোঝা গেল তার প্রকৃত ইচ্ছা হলো নারী শিক্ষায় ভারতের আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হতে হবে পশ্চিমী কর্মশক্তি। এদেশের আধ্যাত্মিকতা পাশ্চাত্যের কর্মশক্তি। তার আগে অসম্ভবকে সম্ভব করলেন তিনি নিজে। প্রাচ্যের ভাবধারার সঙ্গে স্বামীজি প্রতীচ্যের কর্মধারার মিলন ঘটাতে স্বয়ং গড়ে তুলেছিলেন এই নিবেদিতাকে মানসকন্যা রূপে। মার্গারেটের পুনর্জন্ম হলো নিবেদিতার রূপে বা নিবেদিতার মধ্যে। এই নিবেদিতার হাতেই স্বামীজি তুলে দিলেন এদেশের নারী শিক্ষার ভার। যদিও তার আগের ইতিহাসটা ভারতবর্ষে নারী শিক্ষার জন্য অনেকের সচেষ্টতা একবারে ছিল না বললে ভুল বলা হবে। বাগবাজারের অপরিসর গলিতে একদিন একটি অতি সাধারণ গৃহে অল্প কয়েকজন ছাত্রী সংগ্রহ করে শেষে মায়ের আশীর্বাদ নিয়ে পাড়ার মেয়েদের মাঝখানে থেকে শিক্ষাকে জাগিয়ে তোলার কঠিন সাধনায় নিজেকে নিয়োজিত করলেন ভগিনী নিবেদিতা। নারীর আত্মচেতনায় বিকাশের বীজ উপ্ত হলো সেই ক্ষুদ্র বিদ্যালয়ে। সেই ক্ষুদ্র বিদ্যালয় আজ মহিরুহে পরিণত হয়েছে, এটি অস্বীকার করার উপায় নেই। শতবর্ষ পরে সেই ছোট্ট বিদ্যালয়টি যেমন বিশাল, তার রূপ, তার চিন্তা, তার ভাবনার বিশালতাকে বিশালতর করেছে, এদেশের মেয়েদের মধ্যেও তেমনই আত্মসচেতন হবার প্রয়াস ক্রমবর্ধমানভাবে সজাগ হয়েছে। সেকালে অর্থাৎ 100 এবং 150 বছর আগেও এদেশের নারী শিক্ষা কোনো পর্যায়ে ছিল। আজকের মেয়েদের দেখে তা বোঝার উপায় নেই। যদিও আমরা জানি নিবেদিতা তার স্কুল খোলার 80 বছর আগে এদেশের প্রাতিষ্ঠানিক নারী প্রতিষ্ঠানের সূচনা হয় ফিমেল জুভেনাইল সোসাইটির উদ্যোগে 1819 খ্রিস্টাব্দে গৌরীবাড়িতে। সেখানে ভর্তি করা হতো জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন মেয়েদের। মিশনারিদের উদ্দেশ্যে শিক্ষা বলে স্বাভাবিকভাবেই তার সঙ্গে যুক্ত ছিল খ্রিস্টান ধর্মের প্রচারের একটা সুপ্ত ইচ্ছা। অবশ্য কাগজে কলমে প্রমাণ না থাকলেও ভারতে আগত প্রথম মিশনারি মহিলা হয়ে হান্না মার্সম্যান শ্রীরামপুরের মেয়েদের স্কুলের ভার নিয়েছিলেন আরও আগে, সেটা 1811 খ্রিস্টাব্দে। 40টি বালিকা বিদ্যালয় খোলা হয় তখন। আরও পেছনে তাকালে দেখা যাবে মিসেস হেজ 1760 সালে এদেশের খ্রিস্টান মেয়েদের জন্য স্কুল খুলেছিলেন এবং 3 জন মহিলা পরবর্তী 40 বছর ধরে 3টি স্কুল খুলেছিলেন। লেখাপড়া শেখানো ছাড়াও এই 4টি স্কুলের উদ্দেশ্য ছিল এদেশে আগত ইংরেজ কর্মচারী ও ব্যবসায়ীদের বিবাহ উপযোগী পাত্রী তৈরি করা। এটি একটি উপহাসাস্পদ কথা হলেও এটা সত্য। ভারতীয় মেয়েরা দেখতে সুন্দর, তাদের প্রতি তাদের ব্রিটিশদের আগ্রহ আকাঙ্ক্ষা থাকাটা স্বাভাবিক। তারা ভোগের বস্তু হিসাবে ভারতবর্ষের সমস্ত সম্পদকে যেমন লুট করত, তেমন ভারতবর্ষের এই জীবন্ত নারী সত্তাগুলিকেও তারা ভোগ্য বস্তুরই এক একটি অঙ্গ হিসাবে বেছে নিয়েছিলেন। তাই তাদেরকে যদি তাদের নিজেদের উপযোগী করে শিক্ষিত করে নেওয়া যায়, সেক্ষেত্রে তাদেরই প্রয়োজনে এগুলি ভীষণ কাজে লাগবে বা এগুলি ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে। নিজেরা নিজেদের
এই দখল করা ভারতবর্ষ উপভোগ্য ভারতবর্ষে পরিণত করতে তাদের অসুবিধা হবে না? এই সব কারণেই এদের সম্পর্কে সশ্রদ্ধ উল্লেখ মেলে বা না মেলে সেগুলো ততখানি প্রাসঙ্গিক নয়, কিন্তু তাদের মনোবাঞ্ছা বা তাদের মনস্কামনাটা কিন্তু বোঝা যায় এইভাবে। তবে নিরপেক্ষভাবে বিচার করলে অস্বীকার করা চলে না, আমাদের নারী শিক্ষা প্রথম থেকেই বিবাহকেন্দ্রিক বা ম্যারেজ ওরিয়েন্টেড। মেয়েদের ভালো করে পড়াশোনা করা আজও কিন্তু খুব কম ক্ষেত্রে দেখা যায় তারা নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হবে, একটি পুরুষের থেকে তারা কোনো কম নয়। আজকে সুনিতা উইলিয়ামের মতো মহিলারা যারা নিজেদেরকে জগতে উন্মিলিত করেছে, তাদের সমস্ত শিক্ষা চিন্তা ভাবনায় তারা পুরুষদের থেকে অনেক অনেক বেশি শক্তি। কারণ এটা তো অনেক আগে প্রমাণিত হয়ে গেছে, ভারতবর্ষের যে পুরাণ, সেখানে দেখা যাবে দেবতারা যখন নিষ্ক্রিয় হয়ে গেছেন দৈত্যদের হাত থেকে বাঁচার জন্য, তখন তারা এই নারী শক্তিকেই আহ্বান করেছিলেন। সে কথা তো আমাদের সকলেরই মনে আছে। নারী শক্তি ভারতবর্ষের পৃথিবীর কাছে এক আদর্শ। নারীর শক্তির কাছেই পুরুষরা চিরকাল প্রণত থেকেছে, তাদের কাছ থেকেই শিক্ষা পেয়েছে, তাদের কাছ থেকেই উপদেশ পেয়েছে, তাদের কাছ থেকেই ভালো চিন্তার সন্ধান পেয়েছে। এই ইংল্যান্ডে এই জাতীয় মনোভাব প্রাধান্য পেত সময়ে সময়ে। এদেশের নারী শিক্ষার শুরুতেও ছিল ভালো স্ত্রী ও ভালো মা হওয়ার অলিখিত শর্ত, অর্থাৎ মেয়েরা বিবাহযোগ্যা, সহধর্মিণী এবং বাংলা ভাষায় সন্তান প্রোডাক্টের মেশিন ছাড়া আর কিছুভাবে ব্যবহৃত হতো না তৎকালীন দিনে। তবে মিশনারি স্কুলে মেয়েদের স্বনির্ভর তোলার দিকটাও কিন্তু ভাবা হতো। এই ব্যবস্থার জন্য চেষ্টা করেন মিস মেরি কুক। 1824 খ্রিস্টাব্দে তার লেডিস সোসাইটি ফর দ্য নেটিভ ফিমেল এডুকেশন ইন ক্যালকাটা অ্যান্ড ইটস ভিজিনিটির কাজ শুরু হয়। তিনি ভারতীয়দের সাহায্য পেয়েছিলেন। রাজা বৈদ্যনাথের স্ত্রীকে তিনি পড়াতেন, সেজন্য রাজা মাঝে মধ্যে মিস কুকের শিক্ষা প্রতিষ্ঠানে আসতেন, ছাত্রী ও শিক্ষয়িত্রীদের উৎসাহ দিতে অর্থ সাহায্য করতেন। আর এক মুসলিম মহিলা অত্যন্ত আগ্রহ নিয়ে মিস কুককে সাহায্য করতেন ও শ্যামবাজার অঞ্চলের বহু মুসলিম বালিকা তার আগ্রহে ওই স্কুলে ভর্তি হয়। মিস কুকের শিক্ষা দেবার পদ্ধতি তার জানা যায় সেটা 8ই মার্চ 1823 খ্রিস্টাব্দের সমাচার দর্পণ থেকে। প্রথম কতক দিন পর্যন্ত বালিকারা ক খ লিখে তাতে প্রস্তুত হলেও পরে বাঙালি ইতিহাসের ক্ষুদ্র ক্ষুদ্র পুস্তক পাঠ করে তাতে নৈপুণ্য জন্মালে পর শিল্পবিদ্যা শিক্ষা করে এই কর্ম যত লাভ হয় তা তাদিকে পারিতোষিকের মতো দেয়া যায়। সেই লাভ দেখে শিল্পকর্ম করতে অনেকের লোভ জন্মেছে। তাতে 6 পাঠশালাতে প্রায় 1000 খান গামছা কিনারা সেলাই হইতেছে এবং কোনো কোনো পাঠশালাতে মোজা প্রস্তুত করতে আরম্ভ করিয়াছে। এখন 15 পাঠশালাতে 300 বালিকা শিক্ষা পাইতেছে। এটা কিন্তু 1823 খ্রিস্টাব্দের সমাচার দর্পণে একটা দেশীয় ভাষায় লেখা এই সংবাদ। তার থেকে বোঝা যায় যে মেয়েদের শিক্ষার জন্য তখন একটা যেন উদ্দেশ্য প্রণীত হোক বা শিল্প সম্পর্কে আগ্রহ প্রকাশ হোক বা তাদের কাজের মধ্যে শিক্ষাটাকে পৌঁছে দেয়া বা কর্ম এবং শিক্ষা দুটোই একসাথে করার একটা চিন্তাভাবনা খ্রিস্টানীয় মানুষদের ভারতীয়দের মধ্যে প্রবেশ করার একটা ইচ্ছে এই বার্তার মধ্যে পাওয়া যাচ্ছে। এই সংবাদ থেকে কিন্তু আমাদের অনুমান নিম্নবিত্ত পরিবারের বালিকারাই এই স্কুলগুলোতে আসতো এবং পারিতোষিকের প্রলোভন তাদের মনে স্কুলে আসতে আগ্রহ জাগাচ্ছিল। কিন্তু যে পরিবারের মেয়েরা বাড়ি থেকে বেরোবেন না
বা বেরোতেন না, তাদের সঙ্গে এই স্কুলের কোনো সম্পর্ক ছিল না প্রায়। মিশনারি মহিলারা সেজন্য অনেকের বাড়িতে গিয়ে লেখাপড়া শেখাতেন। নানা কারণে জেনে না মিশনের প্রচেষ্টা সফল হয়নি। বিশেষ করে খ্রিস্ট ধর্ম শিক্ষা দেওয়ার আগ্রহ হিন্দুদের মনে ক্ষোভ সঞ্চার করে। অতএব মিশনারিদের পাশাপাশি শুরু হয় ভারতীয়দের চেষ্টা। 19 শতকের সমাজ সংস্কার আন্দোলনের শুরু থেকেই দেখা যায় এদেশের মেয়েদের সামাজিক অবস্থা অত্যন্ত করুণ। ছোট বড় নানাবিধ সামাজিক অত্যাচার ও অবিচার পাকে পাকে নারীদের জীবন বিকাশের পথকে রুদ্ধ করে। শিক্ষিত হলে যেহেতু মানুষের মনে কুসংস্কার মুক্ত এবং সব কিছু বিচার করে গ্রহণ করার সক্ষমতা হয়ে ওঠে, সেজন্যই মেয়েদের অজ্ঞানতার অন্ধকারে রাখা হতো। সব কিছুকেই বলা হতো মনুর বিধান। এখনও হতে পারে, এমনও হয়েছে বৈদিক ভাব বৌদ্ধ যুগে নারীদের মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র্যের স্ফুরণ দেখেই তাদের পুরুষের অধীনে নিয়ে আসার জন্য মনু কয়েকটি নির্দেশ জারি করেন। সেগুলিকে নিজেদের মনের মতো করে গুছিয়ে সমাজপতিরা নারীদের ঘিরে নানা রকম নিষেধের বেড়াজাল তৈরি করেন। কিন্তু কোনো কারাগারই নিশ্চিত হতে পারে না। সমাজের কয়েকটি ক্ষুদ্র অংশে কোনো পরিবারের অন্তঃপুরে বৈষ্ণবদের আগ্রায় সংকীর্ণ ধারায় নারী শিক্ষা অব্যাহত ছিল। এদের ব্যতিক্রম হিসেবেই ধরা যেতে পারে। বিপুল সংখ্যক নারী ছিলেন অজ্ঞান ও অশিক্ষার কারাগারে নিরুপায়ভাবে বন্দিনী। 19 শতকের নবজাগরণের এক অর্থে নারী জাগরণের সূচনা করেছিল। কারণ 19 শতকে যে সমাজ সংস্কার আন্দোলনের শুরু, তার মূল কথাই ছিল নারীকে যথাযোগ্য মর্যাদা দেয়া। স্ত্রী শিক্ষা বিস্তার ও সামাজিক সংস্কারদের যে পরিবর্তন, এই ব্যাপারটাকে বিভিন্ন মনীষী তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে দেখেছিলেন। স্ত্রী স্বাধীনতার দাবিতে সোচ্চার হয়েছিলেন অনেকে, যদিও তাদের মনে তখনও এক সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা গড়ে ওঠেনি। পশ্চিমী শিক্ষা ও আদর্শ মুগ্ধ অনুপ্রাণিত করেছিল অনেককে। স্বদেশের নারীর দুঃখ দুর্দশার কথা মনে পড়েছিল তাদের। এই প্রসঙ্গে মনে রাখা দরকার, তখন অধিকাংশ পুরুষের ধারণা ছিল মেয়েরা বোধ শক্তিহীন এবং তাদের লেখাপড়া শেখানো শুধু অপ্রয়োজনীয় নয়, অসম্ভব। রাজা রামমোহন রায় এমন মনোভাবের প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, তখনকার দিনে বিদ্যাশিক্ষা এবং জ্ঞান শিক্ষা দিলে পরে ব্যক্তি যদি অনুভব ও গ্রহণ না করতে পারে, তখন তাকে অল্প বুদ্ধি বলা সম্ভব হয়। আপনারা বিদ্যাশিক্ষা জ্ঞান উপদেশ স্ত্রীলোককে প্রায় দেন নাই, তবে তাদের বুদ্ধিহীন হয়ে কীরূপে নিশ্চিত করবেন? নারী সম্পর্কে পুরুষদের বদ্ধ ধারণার উচ্ছেদ কিন্তু সহজে হয়নি। এদেশে ডিরোজিও, রাজা রামমোহন রায় যেমন, বিদ্যাসাগর, রাধাকান্ত দেব, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশব সেন, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় প্রভৃতি বহু মনীষী নারী শিক্ষার প্রয়োজন একইভাবে অনুভব করেছিলেন। নারীর প্রাত্যহিক জীবনের দুঃখ কষ্ট এবং সমস্যা নিজেই তারা চিন্তা করেছিলেন প্রথমে। কিভাবে মেয়েরা সুখ স্বচ্ছন্দে থাকতে পারেন, সাংসারিক কাজকর্ম সুশৃঙ্খলে সারতে পারেন, হতে পারেন স্বামীর উপযুক্ত সহধর্মিণী, শিশু পালনে দক্ষতা দেখাতে পারেন, সেই কথাই ভেবেছিলেন তারা। নব্য শিক্ষিত যুবকরাও চাইতেন তাদের স্ত্রীরা শিক্ষিত হবেন, কিন্তু সমগ্র সমাজে কজন লেখাপড়া শিখত? স্ত্রী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের আগ্রহ ছিল, তবে তিনি ভদ্র গৃহস্থ পরিবারের মেয়েদের স্কুলে যাওয়ার পক্ষপাতী ছিলেন না। এটা আমরা দেখেছি। মেয়েরা অন্তঃপুরে কিংবা প্রতিবেশী কারো বাড়িতে পড়াশোনা শিখবে, এই ছিল তার নীতি। সমসাময়িক বহু ব্যক্তিই ছিলেন তার পক্ষে। নারী শিক্ষার পক্ষে বিপক্ষে বাদানুবাদ চলতেই থাকতে পারে, কিন্তু 1847 খ্রিস্টাব্দে, অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার 100 বছর আগে, প্যারিচরণ সরকার
বারাসাতে একটা অবৈতনিক বালিকা বিদ্যালয় স্থাপনে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। আমরা তার সন্ধান পাই। এই স্কুলটি পরিদর্শন করতে গিয়ে জন ড্রিঙ্ক ওয়াটার বেথুন ধর্মনিরপেক্ষ বালিকা বিদ্যালয় স্থাপনের প্রেরণা পান এবং বুদ্ধিজীবী বাঙালি ভদ্রলোকদের সাহায্যে 1849 খ্রিস্টাব্দে স্থাপিত হয় ক্যালকাটা ফিমেল স্কুল বা বেথুন স্কুল। দৃষ্টান্ত স্থাপনের জন্য দেবেন্দ্রনাথ ঠাকুর, রামগোপাল ঘোষ, মদনমোহন তর্কালঙ্কার এবং আরও কয়েকজন তাদের বাড়ির মেয়েদের স্কুলে ভর্তি করেন, কিন্তু মেয়েরা সেখানে বেশি দিন পড়তে যেতে পারতো না। অধিকাংশ মেয়ের বিয়ে হতো 10-12 বছর বয়সে এবং তখন থেকেই তারা গৃহবন্দী। কাজেই অন্তঃপুর শিক্ষার প্রয়োজন রয়েই গেল। কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের আরও অনেকে সমবেতভাবে নারী শিক্ষার কথা চিন্তা করেছিলেন, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা দেখেছি যেমন অন্তঃপুরে স্ত্রী শিক্ষা, শোভা ও সাহায্যে মেয়েরা বিয়ের পরে ঘরে বসে লেখাপড়া শিখত এবং বছরে 2 বার করে বাড়িতে বন্ধ খামে প্রশ্ন পাঠিয়ে মেয়েদের পরীক্ষা নেওয়া হতো। উমেশচন্দ্র দত্তের বামাবোধিনী সভা ও বামাবোধিনী পত্রিকা 1864 খ্রিস্টাব্দে স্ত্রী শিক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েদের লেখার ও মত প্রকাশের সুযোগ দিয়েছিল। তার ফলে জানা গিয়েছিল মেয়েরা নিজেদের নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন কিনা বা কি ভাবছেন, সত্যিই কি নিজেরা নিজেদের প্রতি সচেতন বা কিছু ভাবনা চিন্তা করছেন। লেখা গিয়েছে এদেশের নারী প্রগতি আন্দোলনের মুখপাত্রকে মতামতের সঙ্গে সদ্য শিক্ষিতরা অনেকেই একমত ছিলেন না সে ব্যাপারে। যেমন আদি ব্রাহ্ম সমাজের কর্ণধাররা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুযায়ী নারী শিক্ষা চাননি, কেননা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বুদ্ধি প্রধান শিক্ষা, হৃদয় প্রধান শিক্ষা নয়। অতএব এই প্রকার শিক্ষা স্ত্রী জাতির পক্ষে উপযুক্ত শিক্ষা নাও হতে পারে। নব্যপন্থী শিবনাথ শাস্ত্রী যখন নারী শিক্ষা চিন্তা শক্তি বৃদ্ধির জন্য তাদের জ্যামিতি বা লজিক এবং মেটাফিজিক্স পড়াতে চেয়েছিলেন, তখন কেশব সেন প্রশ্ন করেন, এ সকল পড়িয়ে কি হবে? নারীকে আত্মনির্ভরশীলতা শিক্ষা দেওয়ার প্রয়োজনও তারা বোধ করেননি এবং উপার্জন ক্ষমতা করে তোলার কথাও তারা ভাবতে পারেনি, সেটাও যেন ভাবনার অতীত। পাশাপাশি মামাচরিত প্রবন্ধে লেখা হয়েছিল, যদি আপনারা নারীগণের উন্নতিতে আপনাদের উন্নতি নির্ভর করে এটা বুঝে থাকেন, যদি নারীগণকে প্রকৃত স্বাধীনতা প্রদান করতে চান, তাহলে কিন্তু এখনই নারী শিক্ষার সীমা নির্ধারিত করে দেবার জন্য ব্যক্তি ব্যস্ত হইবেন না বা ব্যতিব্যস্তও হবেন না। অপর একজন লিখছেন, আমাদিগের সাধারণ পরীক্ষা দিবার প্রথা প্রচলিত না হওয়াতে আমাদিকে লেখাপড়া প্রথম উদ্দেশ্যশূন্য হয়ে থাকতে হয়েছে। আবশ্যিক স্থলে উপযুক্ত হলে স্ত্রীলোকেরাও চাকরি বা করবে না কেন? এটি 1283 খ্রিস্টাব্দে লেখা হয়। এক সদ্য শিক্ষিতা লিখেছেন, স্ত্রীলোকদিগকে সৎ শিক্ষা কীরূপে দিতে হয় এদেশীয় নারী পুরুষের, বিশেষ করে পুরুষ মহাশয়েরা এর কিছুই জানেন না। সেটা 1296 সালে লেখা হয়। যারা মনে করেন 19 শতকের নারী পুরুষ নির্ধারিত মূল্যবোধের বাইরে যেতে পারেননি, তাদের চিন্তার মধ্যে স্বাতন্ত্র্যতা ছিল না, তারা নারী মনকে সঠিকভাবে পর্যবেক্ষণ করেননি। আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও যে দেশের নারী শিক্ষা যথেষ্ট সফল হচ্ছিল না, সে কথা সর্বপ্রথম বুঝে পেরেছিলেন স্বামীজি। অবশ্য 19 শতকের দ্বিতীয়ার্ধে নারীরা পেয়েছিলেন উচ্চশিক্ষা লাভের অধিকার।
নিজের ইচ্ছা মতো জীবিকা গ্রহণের সুযোগ এবং আরও অনেক কিছু স্থাপিত হয়েছিল বঙ্গ বিদ্যালয়, বঙ্গ মহিলা বিদ্যালয়, যা পরে যুক্ত হয়ে যায় বেথুন স্কুলের সঙ্গে। ভিক্টোরিয়া ইনস্টিটিউশন, ব্রাহ্ম বালিকা বিদ্যালয়, ইডেন স্কুল, হিন্দু বালিকাদের জন্য মহাখালী পাঠশালা, মিশনারি স্কুলও ছিল। তার মধ্যে লরেটো কনভেন্ট, লা মার্টিনের প্রি মার্চ চার্চ নর্ম্যাল স্কুলে উচ্চশিক্ষা দেওয়া হতো। এদেশের উচ্চশিক্ষিতা মহিলারা নারী শিক্ষার কাজেও এগিয়ে এসেছিলেন। বেথুন স্কুলের শিক্ষিকারা প্রায় সকলেই সেখানকার প্রাক্তন ছাত্রী। তবু স্বামীজি অনুভব করেছিলেন ভারতীয় নারী, বিশেষ করে হিন্দু বালিকা যথার্থ ভারতীয় ভাবের শিক্ষা পাচ্ছে কিনা। অধিকাংশই রয়েছে অজ্ঞানতার অন্ধকারে। একই সঙ্গে অনুভব করেছিলেন এক্ষেত্রে প্রয়োজনীয় কাজটা তার নিজের পক্ষে করা সম্ভব নয়, কারণ পুরুষ নারীর জন্য যা করে দিতে পারে তা অপেক্ষা নারী আরও ভালোভাবে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে বা করবে। পুরুষেরা মেয়েদের জন্য ভাগ্য গঠনের ভার গ্রহণ করাতে নারী জাতির যত কিছু অনিষ্ট হয়েছে এটা অস্বীকার করার উপায় নেই। নিবেদিতার কাজ শুরু হয় এই বিন্দু থেকেই। আসলে নিবেদিতা ভারতবর্ষের এই জায়গাটাতেই তিনি এসে পৌঁছাতে পেরেছিলেন। ভারতবর্ষের এই বিচ্ছিন্ন নারী শিক্ষার সামনে একটা নির্দিষ্ট লক্ষ্যে ভারতীয় শিক্ষাকে এগোতে হবে। তাদের মধ্যে সমস্ত কিছু রয়েছে ভারতীয় জাতীয় ভাবনাতে, সেটিকে সাথে নিয়ে এগোলে প্রকৃত ভারতীয় নারী পুরাণকে যেমন সমৃদ্ধ করেছিল একসময়, সেই নারীদের কথা মনে করিয়ে দিবে। তারাও প্রকৃত ভারতীয় নারী হতে পারবে ওই নারীর আদর্শগুলোকে সামনে দেখে। এবং পাশ্চাত্যের যে কর্মগত দিক দিয়ে যে প্রযুক্তি শিক্ষা, সেই প্রযুক্তির সামনে মেয়েদের যদি তাদের ভারতীয় দেশীয় শিক্ষায় এবং তাদের অন্তর্নিহিত যে একজন একা বা তার ব্যক্তিত্ব বা ব্যক্তি বৈশিষ্ট্যতা এবং মননশীলতা, সেগুলিকে ঠিক স্মরণ মনন করে তারা শিক্ষাটি পায়, তাহলে পাশ্চাত্যের কর্মপদ্ধতি প্রযুক্তি সেগুলো হেলায় তারা জয় করতে পারবে। এটি নিবেদিতার স্বামীজির দ্বারা নারী শিক্ষার পদ্ধতিগত দিকটা এইভাবে আমরা তুলে ধরতে পারি। তাই ভারতবর্ষের প্রাচীন দিকটাকে অনেকটা আপনাদের সামনে তুলে ধরে তৎকালীন পরিবেশ পরিস্থিতিতে নিবেদিতা কী চেয়েছিলেন, কী করার ইচ্ছে ছিল, স্বামীজির চিন্তাভাবনার মধ্য দিয়ে যেটি বেরিয়ে এসেছিল সেটি নিবেদিতা কীভাবে শুরু করলেন, সেই জায়গাতে আমরা পৌঁছাতে চেয়েছিলাম। আজকের আলোচনার বিষয়বস্তু আশা করি আপনাদের সমৃদ্ধ করবে এবং ইতিহাসে পৌঁছাতে আপনাদিকে আগ্রহ প্রকাশ করাবে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নিবেদিতার ভারত দর্শনের, প্রকৃত ভারত দর্শনের পেছনের ইতিহাসে আমরা পৌঁছেছিলাম আজ। ওং অসত উমা সদ্গময় তমস মা জ্যোতির্গময়। নিবেদিতার ভারত দর্শনের 258তম পর্ব এখানেই শেষ করি। সকলে ভালো থাকবেন। নমস্কার।